নমস্কার, আমি হৈমন্তী। আজকে গল্প পাঠের জন্য আমি বেছে নিয়েছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ বক্সী সমগ্র থেকে মণিমণ্ডন গল্পটি। আশা রাখছি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে শুনতে থাকুন আজকের গল্প মণিমণ্ডন। প্রসিদ্ধ মণিকার রসময় সরকারের বাড়ি হইতে একটি বহুমূল্য জড়োয়ার নেকলেস চুরি গিয়াছে। সকালবেলা খবরের কাগজ পড়িবার সময় বিলম্বিত সংবাদের স্তম্ভে খবরটা দেখিয়াছিলাম। বেলা আন্দাজ ৮টার সময় টেলিফোন আসিল। অপরিচিত ব্যগ্র কণ্ঠস্বর। হ্যালো, ব্যোমকেশবাবু? বলিলাম, না, আমি অজিত। আপনি কে? টেলিফোন হইতে বলিল, আমার নাম রসময় সরকার। ব্যোমকেশবাবুকে একবার ডেকে দেবেন? নাম শুনিয়া বুঝিতে বাকি রহিল না যে চোর ধরিবার জন্য ব্যোমকেশের ডাক আসিয়াছে। বলিলাম, সে বাথরুমে গিয়াছে, বেরোতে দেরি হবে। কাগজে দেখলাম আপনার দোকান থেকে নেকলেস চুরি গেছে। উত্তর হইল, দোকান থেকে নয়, বাড়ি থেকে। আপনি অজিত বন্দ্যোপাধ্যায়, ব্যোমকেশবাবুর বন্ধু? বলিলাম, হ্যাঁ, ব্যোমকেশকে যা বলতে চান আমাকে বলতে পারেন। ক্ষণেক নীরব থাকিয়া রসময় বলিলেন, দেখুন, যে নেকলেসটা চুরি গেছে তার দাম ৫৭,০০০ টাকা। সন্দেহ হচ্ছে বাড়ির একটা চাকর চুরি করেছে, কিন্তু কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। পুলিশে অবশ্য খবর দিয়েছি, কিন্তু আমি ব্যোমকেশবাবুকে চাই। তিনি ছাড়া নেকলেস কেউ উদ্ধার করতে পারবে না। বলিলাম, বেশ তো, আপনি আসুন না। আপনি আস্তে আস্তে ব্যোমকেশও বাথরুম থেকে বেরোবে। রসময় একটু কাতরভাবে বলিলেন, দেখুন, আমি বেতো রুগী, বেশি নড়াচড়া করতে পারি না। তার চেয়ে যদি আপনারা আসেন তো বড় ভালো হয়। যাহারা বিপদে পড়ে তাহারাই ব্যোমকেশের কাছে আসে, সে আগে কাহারও কাছে যায় না। আমি বলিলাম, বেশ, ব্যোমকেশকে বলবো। রসময়ের মিনতি আরও নির্বন্ধপূর্ণ হইয়া উঠিল। না না, বলা বলি নয়, নিশ্চয়ই আসবেন। আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি, আপনাদের কোনো অসুবিধা হবে না। বেশ, ধন্যবাদ, এখনই গাড়ি পাঠাচ্ছি। মিনিট কয়েক পর একটি ক্যাডিলাক গাড়ি আসিয়া দাঁড়াইল। ব্যোমকেশ বাথরুম হইতে বাহির হইলে তাহাকে সকল কথা বলিলাম এবং জানালা দিয়া গাড়ি দেখাইলাম। দেখিয়া শুনিয়া সে আপত্তি করিল না। আমরা ক্যাডিলাকে চড়িয়া যাত্রা করিলাম। কলকাতা শহরের বিভিন্ন অঞ্চলে রসময় সরকারের গোটা পাঁচেক সোনা দানা হীরা জহরাতের দোকান আছে, কিন্তু তার বসত বাড়ি বউবাজারে। অল্পকাল মধ্যে গাড়ি তাহার দাঁড়ি গিয়া দাঁড়াইল। রসময় সরকারের বাড়িটি সাবেক ধরনের, একেবারে ফুটপাতের কিনারা হইতে ৩ তলা উঠিয়া গিয়াছে। মাঝখানে উপরতলায় উঠিবার দ্বার মুক্ত সিঁড়ি, দুই পাশে দোকানের সারি। গৃহস্বামী উপরের ২ তলা লইয়া থাকেন। সিঁড়ির দরজা ভিতর হইতে বন্ধ ছিল। গাড়ি গিয়া থামিতেই দ্বার খুলিয়া একটি যুবক বাহির হইয়া আসিল। শৌখিন সুদর্শন চেহারা, বয়স ২৭-২৮। নমস্কার করিয়া বলিল, আমার নাম মণিময় সরকার। বাবা উপরে আপনাদের জন্য অপেক্ষা করছেন, আসুন। আমরা সিঁড়ি দিয়া উপরে উঠিতে লাগিলাম। দ্বিতলে আছে রান্নাঘর, ভাড়ার ঘর, চাকরদের থাকিবার স্থান এবং তক্তপোষ পাতা একটি বসিবার ঘর। আমরা দ্বিতল ছাড়াইয়া ত্রিতলে উঠিয়া গেলাম। এই ত্রিতলে গৃহস্বামী সপরিবারে বাস করেন। তৃতীয় তলে উঠিলে গৃহস্বামীর বিত্তবত্তার পরিচয় পাওয়া যায়। বিলিতি তালা লাগানো ভারী দরজায় রেশমি পর্দা, মেঝে পুরু গালিচা। ড্রয়িং রুমটি দামি আসবাব দিয়া সাজানো। গদি মোড়া সোফা সেটের মাঝখানে কাশ্মীরি কাঠের নিচু টেবিল,
দুই জানালার মাঝখানে বইয়ের আলমারি, দেওয়ালে পারসিক ছবি আঁকা ট্যাপেস্ট্রি ইত্যাদি। উপস্থিত ঘরটি একটু অবিন্যস্ত। মণিময় আমাদের ঘরে লইয়া গিয়া বলিল, বাবা, ব্যোমকেশবাবু এসেছেন। দেখিলাম রসময় সরকার একটি চেয়ারে বসিয়া ডান পা সম্মুখ দিকে প্রসারিত করিয়া দিয়াছেন এবং একটি বিবাহিত যুবতী তাহার পায়ের কাছে বসিয়া তাহার আঙ্গুলে শেক দিতেছে। রসময়বাবুর বয়স অনুমান 50, ভারী গড়নের শরীর, মাংসলো মুখ এখনো বেশ দৃঢ় আছে। আমাদের দেখিয়া তিনি তাড়াতাড়ি উঠিবার চেষ্টা করিয়া আবার বসিয়া পড়িলেন। আমার ও ব্যোমকেশের পানে পর্যায়ক্রমে চক্ষু ফিরাইয়া দুই করতল যুক্ত করিয়া ব্যোমকেশকে বলিলেন, আসুন ব্যোমকেশবাবু, আমি সব দিক দিয়ে বড় কাবু হয়ে পড়েছি। আপনারা এসেছেন, আমি বাঁচলাম। বসুন বসুন অজিতবাবু। আমাদের মধ্যে কে ব্যোমকেশ তাহা প্রশ্ন না করিয়াও তিনি বুঝিয়াছেন। রসময় সরকার বিষয়বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, তাহাতে সন্দেহ নাই। আমরা সোফায় পাশাপাশি বসিলাম। ব্যোমকেশ বলিল, পায়ে বাত ধরেছে দেখছি। বাত রোগটা মারাত্মক নয়, কিন্তু বড় কষ্টদায়ক। রসময় বলিলেন, আর বলবেন না, আমার শরীর বেশ ভালোই, কিন্তু এই বাতে আমাকে পঙ্গু করে ফেলেছে। ছেলেবেলায় ফুটবল খেলতাম, ডান পায়ের বুড়ো আঙুলটা ভেঙে গিয়েছিল। এখন এমন দাঁড়িয়েছে, আকাশের এক কোণে রুমালের মতো এক টুকরো মেঘ উঠলে বুড়ো আঙুলে চিরিক মারতে থাকে। কিন্তু সে যাক, বৌমা, এদের জন্য চা নিয়ে এসো। বধূটি এতক্ষণ হেঁট মুখে বসিয়া শ্বশুরের পায়ে সেক দিতেছিল। সুন্দরী মেয়ে, কিন্তু তাহার মুখে পারিবারিক বিপদের ছায়া পড়িয়াছে। সে উঠিবার উপক্রম করিতেই ব্যোমকেশ বলিল, না না, চায়ের দরকার নেই, আমি চা খেয়ে বেরিয়েছি। উনি শ্বশুরের পদসেবা করছেন, করুন। রসময় একটু হাসিলেন। বধূ আবার বসিয়া পড়িল। রসময় বলিলেন, আচ্ছা, তবে থাক। মণি, সিগারেট নিয়ে এসো। মণিময় এতক্ষণ একটা চেয়ারের পেছনে দাঁড়াইয়াছিল, সে চলিয়া গেল। রসময় বধূর পানে সস্নেহ দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিলেন, বড় লক্ষ্মী বৌমা আমার। গিন্নি ছোট ছেলেকে নিয়ে তীর্থ দর্শনে বেরিয়েছেন, এখন ওর হাতেই সংসার। অবশ্য ওকে দিয়ে পদসেবা আমি করাই না, কিন্তু চাকরটা। এই পর্যন্ত বলিয়া রসময় থামিয়া গেলেন। তারপর গলার স্বর পাল্টাইয়া বলিলেন, বাজে কথা থাক, কাজের কথা বলি। আপনি অনুগ্রহ করে এসেছেন, আপনার অমূল্য সময় নষ্ট করব না। ব্যোমকেশবাবু, কাল রাত্রে আমার বাড়িতে অঘটন ঘটে গেছে। যা কখনো হয়নি তাই হয়েছে, একটা হীরের নেকলেস। ব্যোমকেশ বলিল, সব কথা গোড়া থেকে বলুন, সংক্ষেপ করবেন না। মনে করুন আমি কিছু জানি না। মণিময় একটি 555 মার্কা সিগারেটের টিন ঢাকনি ঘুরাইয়া খুলিতে খুলিতে ঘরে প্রবেশ করিল। টিন আমাদের সম্মুখে রাখিয়া জানলার সম্মুখে গিয়া দাঁড়াইল। আমরা সিগারেট ধরাইলাম। রসময় বলিতে আরম্ভ করিলেন, কলকাতা শহরে আমার 5টা জুয়েলারির দোকান আছে। বড় কারবার, বছরে প্রায় 30 লক্ষ টাকার কেনা বেচা হয়। অনেক বিশ্বাসী প্রবীণ কর্মচারী আছেন। আমার যখন শরীর ভালো থাকে আমি দেখাশোনা করি। 2 বছর থেকে মণিও যাতায়াত শুরু করেছে। কলকাতার বাইরে ভারতের সর্বত্র আমাদের কাজ কারবার আছে। বোম্বাই, মাদ্রাজ, নয়াদিল্লি, যেখানে যত বড় জহুরি আছে সকলের সঙ্গে আমাদের লেনদেন। কখনো আমাদের কাছ থেকে তারা হিরে জহরত কেনে, কখনো আমরা তাদের কাছ থেকে কিনি। জহুরি ছাড়া সাধারণ খদ্দের তো আছেই। রাজা থেকে ছাপোষা গৃহস্থ সবাই আমাদের খদ্দের। মাসখানেক আগে দিল্লি থেকে রামদাস চৌকসি নামে একজন বড় জহুরি আমার কাছে এলো।
রাজস্থানের কোনো রাজবাড়িতে মেয়ের বিয়ে, 10 লাখ টাকার গয়নার ফরমাশ পেয়েছে, কিন্তু সব গয়না সে নিজে গড়তে পারবে না, আমাকে দিয়ে একটা হীরের নেকলেস গড়িয়ে নিতে চায়। ডিজাইন দেখে হিরে বাছাই করে দাম কষা হলো 57,000 টাকা। 1 মাসের মধ্যে গয়না গড়ে দিল্লিতে রামদাসের কাছে পৌঁছে দিতে হবে। গয়না তৈরি হলো। আমার ইচ্ছে ছিল আমি নিজেই গিয়ে গয়নাটা দিল্লিতে পৌঁছে দিয়ে আসব, কিন্তু গত মঙ্গলবার থেকে আমার বাতের ব্যথা চাগার দিল। কি উপায়? অত দামি গয়না কর্মচারীদের হাতে পাঠাতে সাহস হয় না। শেষ পর্যন্ত ঠিক হলো মণিময় যাবে আমার বদলে। আজ ওর যাবার কথা ছিল। এখন আমার বাড়ির কথা বলি। আমার স্ত্রী ছোট ছেলে হিরণময়কে নিয়ে তীর্থ করতে বেরিয়েছে, অর্থাৎ দাক্ষিণাত্য বেড়াতে গেছেন। বাড়িতে আছি আমি, মণিময় আর বৌমা। দোতলায় থাকে 2জন চাকর, বামুন, ড্রাইভার এবং আমার খাস চাকর ভোলা। এই কজন নিয়ে বর্তমানে আমার সংসার। কাল বিকেলে মণি যখন নেকলেস নিয়ে বাড়ি এলো, আমি তখন এই চেয়ারে বসেছিলাম। আমার খাস চাকর ভোলা পায়ে মালিশ করে দিচ্ছিল। মণি নেকলেসের কেস আমার হাতে দিয়ে বলল, এই নাও বাবা। আমি ভোলাকে ছুটি দিলাম, সে চলে গেল। তখন আমি কেস খুলে গয়নাটা পরীক্ষা করলাম, সব ঠিক আছে। তারপর বৌমাকে ডেকে বললাম, বৌমা কাপড় দিয়ে এটাকে বেশ ভালো করে সেলাই করে দাও। বৌমা এক টুকরো কাপড় এনে এখানে বসে সূচ সুতো দিয়ে সেলাই করে দিলেন। ব্যোমকেশ এতক্ষণ মনোযোগ দিয়া শুনিতেছিল, এখন মুখ তুলিয়া বলিল, মাফ করবেন, গয়নার বাক্সটা আকারে আয়তনে কত বড় ছিল? রসময়বাবু দ্বিধা ভরে এদিক ওদিক চাহিয়া বলিলেন, কত বড়? মোটেই বড় নয়, এই ধরুন। পিতা ইতস্তত করিতেছেন দেখিয়া মনোময় বইয়ের সেলফ হইতে একটি বই আনিয়া ব্যোমকেশের হাতে দিল, বলিল, এই সাইজের বাক্স। রসময় বলিলেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক ওই সাইজের। অবশ্য বাক্সটা কুমিরের চামড়া, তার ভেতরে মখমলের খাঁজ কাটা ঘর। বইখানা 16 পেজি ক্রাউন সাইজের, পৃষ্ঠা সংখ্যা আন্দাজ 300। ব্যোমকেশ বইখানা মণিময়কে ফিরাইয়া দিয়া বলিল, বুঝেছি, তারপর বলুন। রসময় আবার বলিতে আরম্ভ করিলেন, তারপর মণি চা খেয়ে ক্লাবে চলে গেল। আমি গয়নার কেসটা হাতে করে আমার অফিস ঘরে গেলাম। পাশেই আমার অফিস ঘর। বাড়িতে বসে কাজকর্ম করার দরকার হলে ওখানে বসেই করি। একটা সেক্রেটারিয়েট টেবিল আছে, তার দেরাজে দরকারি কাগজপত্র থাকে। আমি গয়নার কেস দেরাজে রেখে দিলাম। বাড়িতে একটা লোহার সিন্দুক আছে বটে, কিন্তু গিন্নি তার চাবি নিয়ে চলে গেছেন। আমার অন্যায় হয়েছিল, অত বেশি দামি জিনিস খোলা দেরাজে রাখা উচিত হয়নি, কিন্তু আমার বাড়ির যেরকম ব্যবস্থা তাতে আশঙ্কার কোনো কারণ ছিল না। চাকর বাকর দোতলায় থাকে, ডেকে না পাঠালে ওপরে আসে না। অন্য লোকেরও যাতায়াত নেই, তাই এখান থেকে গয়না চুরি যেতে পারে এ সম্ভাবনা মনেই আসেনি। রাত্রি আন্দাজ 9টার সময় আমি খাওয়া দাওয়া সেরে নিলাম। আমাদের খাওয়ার ব্যবস্থা অবশ্য দোতলায়, কিন্তু এই বাতের ব্যথাটা হয়ে অবধি বৌমা ওপরেই আবার খাবার নিয়ে আসে। খাওয়া সেরে আমি একটা বই নিয়ে বসলাম, বৌমাও খেয়ে নিলেন। মনির ক্লাব থেকে ফিরতে প্রায় দেরি হয়, তাই তার খাবার বৌমা শোবার ঘরে ঢাকা দিয়ে রাখলেন। 10টার সময় আমি ভোলাকে ডাকবার জন্য ঘন্টি বাজালাম, তারপর শুতে গেলাম। আমার বেতো শরীর, শোবার পর হাত পা টিপে না দিলে ঘুম আসে না। ভোলাই রোজ টিপে দেয়, তারপর আমি ঘুমিয়ে পড়লে সে চলে যায়। ভোলা খুব কাজের চাকর, বছর দেড়েক আমার কাছে আছে। জুতো বুরুশ করা, কাপড় জামা গিলে করা, ফাই ফরমাস খাটা, হাত পা টেপা, সব কাজ ও করে। কাল বৌমা সদর দোর খুলে দিলেন। ভোলা এসে আমার হাত পা টিপে দিতে লাগলো। আমি ক্রমে ঘুমিয়ে পড়লাম।
তারপর সে কখন চলে গেছে জানতে পারিনি। হঠাৎ ঘুম ভাঙল মনির ডাকে। ও আমার বিছানার ওপর ঝুঁকে ডাকছে, বাবা বাবা। আমি ধড়মড়িয়ে উঠে বললাম, কিরে? মণি বলল, নেকলেসটা কোথায় রেখেছেন? আমি বললাম, টেবিলের দেরাজে। কেন? ও বলল, কই, সেখানে তো নেই। আমি ছুটে গিয়ে দেরাজ খুললাম, নেকলেসের বাক্স নেই। সব দেরাজ হাটকালাম, কোথাও নেই। মনের অবস্থা বুঝতেই পারছেন। মনিকে জিজ্ঞেস করলাম, তুই এত রাত্রে কি করে জানলি? সে বলল। ব্যোমকেশ হাত তুলিয়া রসময়কে নিবারণ করিল। মণিময়ের দিকে চাহিয়া প্রশ্ন করিল, রাত্রি তখন কটা? মণিময় অত্যন্ত সংকুচিত হইয়া বলিল, প্রায় 12টা। 12টা বাজতে 5 মিনিট কি 10 মিনিট হবে। ব্যোমকেশ বলিল, রাত 12টার সময় কোনো কারণে আপনার সন্দেহ হয়েছিল যে নেকলেস চুরি গেছে? কি করে সন্দেহ হলো? সব কথা খুলে বলুন। মণিময় যেন আরও সংকুচিত হইয়া পড়িল। পিতার প্রতি একটি গুপ্ত কটাক্ষপাত করিয়া ঐষৎ স্খলিত স্বরে বলিতে আরম্ভ করিল, কাল আমাদের ক্লাব থেকে ফিরতে একটু বেশি দেরি হয়ে গিয়েছিল। ক্লাবে ব্রিজ ড্রাইভ চলছে। আমি। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, কোথায় ক্লাব? নাম কি? ক্লাবের নাম খেলাধুলা, খুব কাছেই। আমাদের বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা। সব রকমের ঘরোয়া খেলার ব্যবস্থা আছে, তাস, পাশা, পিং পং, বিলিয়ার্ডস। কাল ব্রিজ ড্রাইভ শেষ হতে রাত হয়ে গেল। আপনি হেঁটে ক্লাবে যান? আগে হ্যাঁ, খুব কাছে, তাই হেঁটেই যাই। কাল যখন ক্লাব থেকে বেরোলাম তখন 11:15, রাত নিশুতি। আমাদের বাড়ির সদর দরজার ঠিক সামনে একটা ল্যাম্পপোস্ট আছে। আমি যখন বাড়ির প্রায় 30-40 গজের মধ্যে এসেছি তখন দেখলাম আশেপাশের দোকান সব বন্ধ হয়ে গেছে, কিন্তু একটা লোক ঠিক আমাদের দোরের সামনে দাঁড়িয়ে আছে। লোকটা বোধহয় আমার পায়ের শব্দ শুনতে পেয়েছিল, ঘাড় ফিরিয়ে তাকালো, তারপর চট করে বাড়িতে ঢুকে পড়লো। দূর থেকে দেখে মনে হলো ভোলা চাকর। কাছে এসে দেখলাম দরজা ভেজানো রয়েছে। অন্যদিন আমি 10টা সাড়ে 10টার মধ্যে বাড়ি ফিরি, কিন্তু সদর দরজা তার আগেই বন্ধ হয়ে যায়। আজ খোলা রয়েছে। আমার খটকা লাগলো। সদর দরজায় হুড়কো লাগিয়ে ওপরে উঠে গেলাম। দোতলায় চাকরেরা ঘুমোচ্ছে, কারোর সারা শব্দ নেই। তেতলায় উঠেই স্ত্রী এসে দরজা খুলে দিলেন। আপনি বোধহয় লক্ষ্য করেছেন তেতলার দরজায় বিলিতি গা তালা লাগানো, ভেতর থেকে বন্ধ করে দিলে বিনা চাবিতে বাইরে থেকে খোলা যায় না। আমি স্ত্রীকে বললাম, বাড়ির সামনে একটা লোক দাঁড়িয়েছিল। উনি বললেন উনিও দেখেছেন। উনিও দেখেছেন? ব্যোমকেশ বধূর পানে চোখ ফিরাইলেন। বধূ লজ্জা পাইল, তাহার মুখ উত্তপ্ত হইয়া উঠিল। রসময় তাহাকে উৎসাহ দিয়া বলিলেন, লজ্জা কি বৌমা, যা দেখেছ ব্যোমকেশবাবুকে বলো। বধূ তখন লজ্জা স্তিমিত কণ্ঠে থামিয়া থামিয়া বলিল, কাল রাত্রিরে আমি ওর ক্লাব থেকে ফিরতে দেরি হচ্ছিল। আমি জানলার কাছে দাঁড়িয়েছিলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবার পর হঠাৎ দেখলাম ঠিক আমাদের দরজার সামনে ফুটপাতের ওপর কি একজন দাঁড়িয়ে রয়েছে। আমি ঝুঁকে দেখবার চেষ্টা করলাম, কিন্তু ভালো দেখতে পেলুম না। তারপরে লোকটা অদৃশ্য হয়ে গেল। মনে হলো দরজায় ঢুকে পড়ল। সেই সময় দেখতে পেলুম উনি আসছেন। লোকটা যেন ওকে দেখেই ভেতরে ঢুকে পড়ল। তারপর আমি গিয়ে তেতলার দরজা খুলে দিলুম। উনি এলেন। ব্যোমকেশ বলিল, লোকটাকে চিনতে পেরেছিলেন? বধূ মাথা নাড়িল। না, ওপর থেকে তার মুখ দেখা যাচ্ছিল না, তবে মনে হয়েছিল চাকরদের মধ্যেই কেউ হবে। ব্যোমকেশ মণিময়কে বলিল, তারপর কি হলো? মণিময় বলিল, স্ত্রীর কথা শুনে সন্দেহ আরও বেড়ে গেল। নেকলেসটা বিকেলবেলা এনেছি, সেটা বাবা নিশ্চয়ই টেবিলের দেরাজে রেখেছেন, কারণ সিন্ধুকের চাবি নিয়ে মা চলে গেছেন।
আমি চুপি চুপি বাবার অফিস ঘরে গেলাম। আলো জেলে দেরাজগুলো খুলে দেখলাম, নেকলেসের কেস নেই। আরও যেখানে যেখানে রাখা সম্ভব সব জায়গায় খুঁজলাম, কোথাও নেই। ভীষণ ভয় হলো। তখন বাবাকে ডেকে তুললাম। মণিময় চুপ করলে ব্যোমকেশ সপ্রশ্ন চক্ষে রসময়ের পানে চাহিল। রসময় আবার কাহিনীর সূত্র তুলিয়া লইলেন। যখন নিঃসংশয়ে বুঝলাম নেকলেস চুরি গেছে, তখন সব সন্দেহ পড়ল ভোলার ওপর। ভেবে দেখুন, আমার তেতলার সদর দরজায় লক লাগানো, ভেতর থেকে বাইরে যাওয়া সহজ, কিন্তু বাইরে থেকে ভেতরে আসা সহজ নয়। রাত্রি 10টার পর চাকরদের মধ্যে একমাত্র ভোলাই ভেতরে ছিল। আমি ঘুমিয়ে পড়েছিলাম। ভোলা কখন উঠে গেছে জানি না, হয়তো সে 11:15টার সময় উঠে গেছে। দেরাজ থেকে নেকলেস নিয়ে চুপি চুপি বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেছে। নিচে হয়তো তার স্বরের লোক ছিল। ব্যোমকেশ মণিময়কে জিজ্ঞাসা করিল, আপনি একটা লোকই দেখেছিলেন? মণিময় বলিল, হ্যাঁ, দ্বিতীয় জনপ্রাণী সেখানে ছিল না। ব্যোমকেশ বধূর দিকে ফিরিয়া বলিল, আপনি? বধূ বলিল, আমিও একজনকেই দেখেছিলুম। আমি সারাক্ষণ নিচের দিকেই তাকিয়েছিলুম, আর কেউ থাকলে দেখতে পেতুম। ব্যোমকেশ কিয়ৎকাল নীরবে সিগারেট টানিল। শেষে রসময়কে বলিল, তারপর আপনি কি করলেন? রসময় বলিলেন, তখন 12টা বেজে গেছে। বাপ বেটায় পরামর্শ করে থানায় টেলিফোন করলাম। মণি নিচে নেমে গিয়ে সদর দরজার কাছে দাঁড়িয়ে রইল, যাতে বাড়ি থেকে কেউ বেরোতে না পারে। থানার বড় দারোগা অমরেশ বাবুর সঙ্গে আমার পরিচয় আছে, বিশিষ্ট ভদ্রলোক। ভাগ্যক্রমে তিনি থানায় উপস্থিত ছিলেন। ফোন পেয়ে তক্ষুনি 3-4 জন লোক নিয়ে এসে পড়লেন। প্রথমে দোতলার ঘরগুলো খানা তল্লাশ হলো। চাকরেরা সকলেই ঘুমোচ্ছিল, ভোলাও ছিল। পুলিশ তন্ন তন্ন করে তল্লাশ করলো, কিন্তু নেকলেস পাওয়া গেল না। অমরেশবাবু তখন তেতলা খানা তল্লাশ করলেন। বলা যায় না, চোর হয়তো নেকলেসটি চুরি করে এখানেই কোথাও লুকিয়ে রেখেছে, পরে তাক বুঝে সরাবে। কিন্তু এখানেও নেকলেস পাওয়া গেল না। অমরেশবাবু তারপর ভোলাকে জেরা আরম্ভ করলেন। ভোলা স্বীকার করলো সে নিচে নেমে গিয়েছিল। সে বলল, আন্দাজ 11টার সময় আমি ঘুমিয়ে পড়েছি দেখে সে দোতলায় নেমে যায়। অন্য চাকরেরা যখন ঘুমিয়ে পড়েছিল, ভোলাও শুয়ে পড়েছিল, কিন্তু তার ঘুম এলো না। তখন সে খোলা হাওয়ার খোঁজে নিচে গিয়ে ফুটপাতে দাঁড়ালো। মণিময় যে ক্লাব থেকে ফেরেনি তা সে জানতো না। সে ফুটপাতে গিয়ে দাঁড়াবার সঙ্গে সঙ্গে দেখতে পেল মণি আসছে। তখন সে তাড়াতাড়ি ফিরে এসে আবার শুয়ে পড়ল, কারণ রাত্রিরে চাকর বাকরের বাইরে যাওয়ার কড়া বারণ আছে। এই তার বয়ান। নেকলেসের কথা সে জানে না। অমরেশবাবুর জেরায় আরও জানা গেল, ভোলার 2 ভাই কলকাতায় থাকে, মেছুয়া বাজারে তাদের বাসা। ভাইদের সঙ্গে ভোলার বিশেষ দহরম মহরম নেই, তবে হাতে কাজ না থাকলে মাঝে মাঝে তাদের বাসায় দেখা করতে যায়। অমরেশবাবু যতক্ষণ ভোলাকে সওয়াল জবাব করছিলেন, ততক্ষণ তার সঙ্গীরা রাস্তার দুপাশে তল্লাশ করছিল। আনাচে কানাচে ডাস্টবিন সব খুঁজে দেখছিল। মণিও তাদের সঙ্গে ছিল, কিন্তু কিছুই পাওয়া গেল না। এইসব ব্যাপারে ভোর হয়ে গেল। অমরেশবাবু দোতলায় একজন লোক রেখে চলে গেলেন। ভোলাকে বলে গেলেন, এই বাড়ি থেকে বেরোবার চেষ্টা করলেই গ্রেপ্তার করা হবে। তারপর তারপর যত বেলা বাড়তে লাগলো, ততই আমার মন অস্থির হয়ে উঠল। অমরেশবাবু কাজের লোক, চেষ্টার ত্রুটি করবেন না, কিন্তু আমি আর স্থির থাকতে পারলাম না। ব্যোমকেশবাবু, আপনাকে ফোন করলাম। আপনি আমার নেকলেস উদ্ধার করে দিন। আপনি ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না। ব্যোমকেশ একটু হাসিল। আমার উপর আপনার এত বিশ্বাস, আশা করি বিশ্বাসের মর্যাদা রাখতে পারবো। ভোলা চাকর তো বাড়িতেই আছে। হ্যাঁ, দোতলার ঘরে আছে। তাকে একবার ডেকে পাঠালে 2-4টে প্রশ্ন করে দেখতাম। বেশ তো। রসময় পুত্রের দিকে চাহিলেন। মণিময় চলিয়া গেল এবং
কিছুক্ষণ পরে ভোলাকে লইয়া ফিরিয়া আসিল। ভোলা চাকরের চেহারা সাধারণ ভৃত্য শ্রেণীর লোকের চেহারা হইতে পৃথক নয়। এক জাতীয় মুখ আছে, যাহা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শীর্ণ ও অস্থিসার হইয়া পড়ে। উঁচু নাক ও ছুচলো চিবুক প্রাধান্য লাভ করে। ভোলার মুখ সেই জাতীয়, দেহ বাউর বাঁশের মতো পাকানো, বয়স 40-এর কাছাকাছি। তাহার চোখের দৃষ্টিতে ভয়ের চিহ্ন নাই, কিন্তু সংযত সতর্কতা আছে। ব্যোমকেশ তাহাকে আপাদ মস্তক নিরীক্ষণ করিয়া বলিল, তোমাকে দু একটা প্রশ্ন করতে চাই। ভোলা সহজভাবে বলিল, আগে। নাম কি? ভোলানাথ দাস। দেশ কোথায়? মেদিনীপুর জেলায়। কলকাতায় কতদিন আছো? তা 15 বছর হবে। তোমার দুই ভাই কলকাতায় থাকে? আগে হ্যাঁ, মেছো বাজারে বাসা নিয়ে একসঙ্গে থাকে। তুমি ভাইদের সঙ্গে থাকো না? আগে আমি যেখানে চাকরি করি সেখানেই থাকি। ভাইদের সঙ্গে বনিবনা আছে? আগে বিয়ে বনিবনা নেই, তবে দাদারা লেখাপড়া জানা লোক, আমি মুখ্যু। তোমার দাদারা কি কাজ করে? বড়দা পোস্ট অফিসে কাজ করে, মেজদা কর্পোরেশনের জমাদার। তুমি বিয়ে করনি? করেছিলাম, বউ মরে গেছে। এ বাড়িতে কতদিন কাজ করছো? 1.5 বছর। তার আগে কোথায় কাজ করেছো? অনেক জায়গায় কাজ করেছি। কি কাজ? আগে পা টেপা চাকরের কাজ। অন্য কাজ করবার বিদ্যে আমার নেই। বিদ্যে না থাক, বুদ্ধি যথেষ্ট আছে, সে বিষয়ে সন্দেহ নেই। যে বুদ্ধি নিজেকে প্রচ্ছন্ন করিয়া রাখিতে পারে সেই বুদ্ধি। ব্যোমকেশ আবার আরম্ভ করিল, সকলে সন্দেহ করেন তুমি হীরের নেকলেস চুরি করেছ। ভোলা চেঁচামেচি করিল না, শান্তভাবে অস্বীকার করিল, আগে হীরের নেকলেস আমি চোখে দেখিনি। কাল যখন মণিময় বাবু নেকলেসের বাক্স এনে রসময় বাবুকে দেন, তখন তুমি তার পায়ে মালিশ দিচ্ছিলে। একটা বাক্স এনে দিয়েছিলেন, বাক্সে কি আছে আমি জানতাম না। কিছু আন্দাজ করতে পারোনি? রসময়বাবু যখন বাক্স খোলার আগে তোমাকে চলে যেতে বললেন, তখনও কিছু আন্দাজ করনি? আগে না। ব্যোমকেশ ক্ষণেক ভ্রুকুটি করিয়া নীরব রহিল। তারপর সহসা চক্ষু তুলিয়া বলিল, কাল সন্ধ্যের পর তুমি বাড়ি থেকে বেরিয়েছিলে? এতক্ষণে ভোলার চোখে একটু উদ্বেগের চিহ্ন দেখা দিল, কিন্তু সে সহজ সুরেই বলিল, আগে বেরিয়েছিলাম, একটা গামছা কেনবার ছিল, তাই বৌদিদির কাছে ছুটি নিয়ে বেরিয়েছিলাম। ব্যোমকেশ বধূর দিকে চাহিল। বধূ ঘাড় হেলাইয়া সায় দিল। রসময়বাবুর মুখ দেখিয়া মনে হইল তিনি এ খবর জানিতেন না। মণিময়ও জানিত না, কারণ সে তৎপূর্বেই ক্লাবে চলিয়া গিয়াছিল। কিন্তু ব্যোমকেশ জানিল কি করিয়া? অন্ধকারে ঢিল ছুড়িয়াছে। সে ভোলাকে জিজ্ঞাসা করিল, কতক্ষণ বাইরে ছিলে? ঘণ্টা খানেক। গামছা কিনতে 1 ঘণ্টা লাগলো? আগে গামছা কিনে খানিক এদিক ওদিক ঘুরে বেরিয়েছিলাম। কারোর সঙ্গে দেখা করনি? আগে না। তোমার বন্ধু বান্ধব কেউ নেই? চেনাশোনা 2-4 জন আছে, বন্ধু নেই। যাক, কাল রাতে খাওয়া দাওয়ার পর তুমি রসময়বাবুর পা টিপে দিয়েছিলে? আগে রোজ টিপে দিই। কাল কটা অবধি পা টিপে দিয়েছিলে? ঘড়ি দেখিনি, আন্দাজ 11টা হবে। তুমি যখন দোতলায় নেমে গেলে অন্য চাকরেরা জেগেছিল? আগে না, ঘুমিয়ে পড়েছিল। কেউ জেগেছিল না? কেউ না। ভারী আশ্চর্য। যাই হোক, তুমি তারপর কি করলে? শুয়ে পড়লে? আগে হ্যাঁ। তবে রাত 12টার সময় রাস্তায় বেরিয়েছিলে কেন? অনেকক্ষণ শুয়ে শুয়ে ঘুম এলো না, তখন নিচে নেমে গেলাম। ভেবেছিলাম খোলা জায়গায় খানিক দাঁড়ালে ঘুম আসবে। কতক্ষণ ফুটপাতে দাঁড়িয়েছিলে? 2-3 মিনিটের বেশি নয়। দাদাবাবু যে ক্লাব থেকে ফেরেননি তা জানতাম না। দেখলাম
তিনি আসছেন, তাই তাড়াতাড়ি চলে এলাম। সিঁড়ির দরজা বন্ধ করেছিলে? আগে দাদাবাবু আসছেন, তাই বন্ধ করিনি। ব্যোমকেশ আর একবার ভোলার আপাদমস্তক নিরীক্ষণ করিল। বোধ করি মনে মনে তাহা স্থির বুদ্ধির প্রশংসা করিল। তারপর শুষ্ক স্বরে বলিল, আচ্ছা, তুমি এখন যেতে পারো। ভোলা চলিয়া গেল। সদর দরজা বন্ধ করার আওয়াজ আসিলে রসময় জিজ্ঞাসু নেত্রে ব্যোমকেশের পানে চাহিলেন। কি মনে হলো? ব্যোমকেশ বিমর্ষভাবে বলিল, ভারী হুঁশিয়ার লোক, তবে কাল সন্ধেবেলা যে বেরিয়েছিল তা স্বীকার করেছে। তাতে কি প্রমাণ হয়? প্রমাণ কিছুই হয় না, তবে ওর যদি কেউ স্বরের লোক থাকে, চুরির আগে তার সঙ্গে নিশ্চয়ই দেখা করেছিল, নইলে নেকলেসটা লোপাট হয়ে গেল কি করে? তা বটে। ভোলা সম্বন্ধে আর বেশি আলোচনা হইতে পাইল না। দ্বারে টোকা পড়ায় মণিময় চলিয়া গেল এবং অবিলম্বে পুলিশ দারোগার পোশাক পরা এক ভদ্রলোককে লইয়া উপস্থিত হইল। লম্বা চওড়া চেহারা, ব্যক্তিত্ববান পুরুষ। দারোগা অমরেশবাবু সন্দেহ নাই। রসময়বাবু উঠিবার উপক্রম করিয়া সবিনয় বলিলেন, এই কি অমরেশবাবু, কি খবর? আপনি আবার এলেন যে? অমরেশবাবু চেয়ারে বসিয়া পড়িয়া স্বনিঃশ্বাসে বলিলেন, মেছো বাজারে গিয়েছিলাম ভোলার ভাইদের বাসা খানা তল্লাশ করতে, কিন্তু এই সময় আমাদের ওপর নজর পড়ায় তিনি থামিয়া গেলেন। রসময়বাবু অপ্রতিভভাবে পরিচয় করাইয়া দিলেন, ইন্সপেক্টর মণ্ডল, ইনি মানে ব্যোমকেশ বক্সী, বোধহয় নাম শুনেছেন। অমরেশবাবু খাড়া হইয়া বসিলেন। বিস্ময়োৎফুল্লে স্বরে বলিলেন, বিলক্ষণ! ব্যোমকেশ বক্সীর নাম কে না শুনেছে? আপনি, আপনার নাম প্রমোদ বরাটের কাছে শুনেছি মশাই। প্রমোদকে মনে আছে? গোলাপ কলোনির ব্যাপারে তদন্ত করেছিল। প্রমোদ আমার বন্ধু। ব্যোমকেশ হাসিয়া বলিল, প্রমোদকে খুব মনে আছে, ভারী বুদ্ধিমান লোক। অমরেশবাবু বলিলেন, সে আপনার পরম ভক্ত, তার কাছে আপনার অদ্ভুত ক্ষমতার গল্প শুনেছি। তা আপনিও এই নেকলেস চুরির ব্যাপারে আছেন নাকি? বেশ বেশ, আপনাকে পাওয়া তো ভাগ্যের কথা। প্রমোদের মুখে শুনেছি আপনার খ্যাতির লোভ নেই, কেবল সত্যান্বেষণ করেই আপনি সন্তুষ্ট। ব্যোমকেশ মুখ টিপিয়া হাসিল। ইন্সপেক্টর মণ্ডল, যার যা আছে সে তা চায় না, এই প্রকৃতির নিয়ম। এ ব্যাপারে খ্যাতি যদি কিছু প্রাপ্য হয়, আপনিই পাবেন, আমি মজুরি পেলেই সন্তুষ্ট হব। রসময়বাবু গাঢ় স্বরে বলিলেন, মজুরি বলবেন না ব্যোমকেশবাবু, সম্মান দক্ষিণা। যদি আমার নেকলেস ফিরে পাই, আপনার সম্মান রাখতে আমি ত্রুটি করব না। সে যাক। ব্যোমকেশ অমরেশবাবুর দিকে ফিরিল। আপনি ভোলার ভাইদের বাসা সার্চ করেছেন, কিন্তু কিছু পেলেন না? অমরেশবাবু বলিলেন, কিছু পেলাম না। ওর ভাইরা কাজে বেরিয়েছিল, দুই বউ ঘরে ছিল, কিন্তু আতিপাতি করে খুঁজেও কিছু পাওয়া গেল না। ব্যোমকেশ কিছুক্ষণ তাহার পানে চাহিয়া থাকিয়া বলিল, তাহলে আপনার সন্দেহ ভোলা তার ভাইদের সঙ্গে স্বর করে এ কাজ করেছে? অমরেশবাবু বলিলেন, ভাইদের বদলে অন্য কেউ হতে পারে, কিন্তু স্বরের লোক আছে, নইলে নেকলেসটা লোপাট হয়ে গেল কি করে? মণিময় বাবু এবং তার স্ত্রী কিন্তু অন্য লোক দেখেননি। ওরা যখন ভোলাকে দেখেছেন, তার আগেই হয়তো স্বরের লোক মাল নিয়ে সরে পড়েছে। মণিময়বাবু স্ত্রী অনেকক্ষণ ধরে জানলায় দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়েছিলেন। স্বরের লোক এলে উনি তাকে দেখতে পেতেন নাকি? দুজনে কিছুক্ষণ পরস্পরের পানে চাহিয়া রহিলেন। তারপর অমরেশবাবু দ্বিধা ভরে প্রশ্ন করিলেন, আপনার কি মনে হয় ভোলার কাজ নয়? এখন কিছু মনে হচ্ছে না। তত্ত্ব তল্লাশ যা করবার সবই আপনি করেছেন, কিছু বাকি রাখেননি। এখন শুধু ভেবে দেখতে হবে। সে উঠিয়া দাঁড়াইল। এখন উঠি, যদি ভেবে কিছু পাওয়া যায় আপনাদের জানাবো। বাসায় ফিরিয়া জিজ্ঞাসা করিলাম, তোমার সন্দেহটা কার উপর? ব্যোমকেশ পাঞ্জাবি খুলিতে খুলিতে বলিল,
3 জনের ওপর। চমকিয়া বলিলাম, 3 জন কারা? ভোলা, মণিময় এবং মণিময় স্ত্রী বলিয়া ব্যোমকেশ স্নান করিতে চলিয়া গেল। বসিয়া ভাবে লাগিলাম, সুযোগের দিক দিয়া 3জনকেই সন্দেহ করা যায়। রসময় দেরাজ হইতে নেকলেস সরানো 3জনের পক্ষেই সম্ভব। আর মোটিভ, বড় মানুষদের ছেলেদের সর্বদাই টাকার দরকার। মণিময় ক্লাবে গিয়া তাস পাশা খেলে, নিশ্চয়ই বাজি রাখিয়া খেলে। হয়তো অনেক টাকা দেনা হইয়াছে, ভয় বাপের কাছে বলিতে পারিতেছে না। আর মণিময় স্ত্রী, মেয়েটি দেখিতে শান্ত শিষ্ট, কিন্তু তাহার মুখে উদ্বেগের ব্যঞ্জনা প্রচ্ছন্ন রহিয়াছে। গহনার প্রতি স্ত্রী জাতির লোভ অবস্থা বিশেষে দুর্নিবার হইয়া উঠিতে পারে। কিন্তু যেই চুরি করুক, চোরাই মাল বেমালুম সরাইয়া ফেলিল কি করিয়া? সেদিন দুপুরবেলা ব্যোমকেশ আরাম কেদারায় লম্বা হইয়া সারাক্ষণ কড়িকাঠের শোভা নিরীক্ষণ করিল, কথাবার্তা বলিল না। অপরাহ্নিক চা পানের পর হঠাৎ বলিল, চলো একবার ঘুরে আসা যাক। কোথায় ঘুরবে? রসময়বাবুর বাড়ির সামনের ফুটপাথে। জায়গাটা ভালো করে দেখা হয়নি। পদব্রজে আমাদের বাসা হইতে রসময়বাবুর ফুটপাথে পৌঁছিতে 20 মিনিট লাগিল। কাছাকাছি গিয়া ব্যোমকেশ এদিক ওদিক চাহিতে লাগিল। বাড়ির দরজার 2 পাশে দোকানগুলি খোলা রহিয়াছে। একটি হোমিওপ্যাথি ওষুধের দোকান, একটি ঘড়ির দোকান, 2টি বস্ত্রালয়। সব দোকানই খরিদ্দারের যাতায়াত। ফুটপাথে পথচারীর ভিড়। রসময়ের বাড়ির তেতলায় গোটা 4 জানালা। উহাদেরই একটা হইতে মণিময়ের বউ পথের পানে চাহিয়াছিল। চোখ নামাইয়া দেখিলাম ব্যোমকেশ হঠাৎ থামিয়া গিয়াছে এবং এক দৃষ্টে রসময়ের সদর দরজার দিকে চাহিয়া আছে। তাহার দৃষ্টি অনুসরণ করিয়া দেখিলাম দরজা খুলিয়া মণিময় বাহির হইয়া আসিল। তাহার পরিধানে ধুতি গেঞ্জি, হাতে একখানা খামের চিঠি। সে দরজার বাহিরে আসিয়াই পাশে দেওয়ালে গাঁথা পোস্ট বক্সে চিঠি ফেলিয়া দিয়া আবার ফিরিয়া যাইবার উপক্রম করিল। এই যে মণিময় বাবু, কাকে চিঠি লিখলেন? ব্যোমকেশের কণ্ঠস্বরে মণিময় চমকিয়া চাহিল। আমাদের দেখিয়া সবিনয় বলিল, এ কি আপনারা, কিছু খবর আছে নাকি? ব্যোমকেশ বলিল, আমার খবর পরে দেব, আপনি কাকে চিঠি লিখলেন? মণিময় একটু বিষণ্ণ স্বরে বলিল, মাকে খবরটা দিলাম, তাড়াতাড়ি ফিরে আসতে লিখলাম, কিন্তু আজ আর চিঠিখানা যাবে না, ডাক বেরিয়ে গেছে, সেই কাল ভোরে ক্লিয়ারেন্সে যাবে। কিন্তু আপনি নিশ্চয়ই কিছু ভালো খবর পেয়েছেন, সত্যি বলুন না। ব্যোমকেশ বলিল, বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখনও কিছু খবর পাইনি, কিন্তু এখন পেয়েছি। কি খবর? নেকলেসের সন্ধান পেয়েছেন? পেয়েছি, সব কথা পরে বলবো। এখন আমাকে একটা জরুরি কাজে যেতে হবে। একটিবার ওপরে আসবেন না? বাবা আপনার কাছ থেকে খবর পাওয়ার জন্য অস্থির হয়ে রয়েছেন। ক্ষণিক চিন্তা করিয়া ব্যোমকেশ বলিল, না, জরুরি কাজটা আগে সারতে হবে। অজিত, তুমি বরঞ্চ ওপরে যাও। রসময় বাবুকে আমার পক্ষ থেকে বলে দিও কাল সকালে আমি তাকে নেকলেস ফিরিয়ে দেব। বলিয়া সে হন হন করিয়া চলিয়া গেল। আমি মণিময়ের সঙ্গে ওপরে গেলাম। রসময়বাবু বিলক্ষণ হতাশ হইয়া পড়িয়াছিলেন। ব্যোমকেশের বার্তা শুনিয়া বারবার উদ্বেগ ভরে আমাকে জিজ্ঞাসা করিতে লাগিলেন, সত্যি পাবো তো? ঠিক পাবো তো? আমি বলিলাম, ব্যোমকেশকে কখনো মিথ্যে আশ্বাস দিতে শুনিনি। সে যখন বলেছে পাবেন, তখন নিশ্চয় পাবেন। অতঃপর চা, কেক ও 555 নম্বর সিগারেট সেবন করিয়া ক্যাডিলাকে চড়িয়া গৃহে ফিরিলাম।
সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছিল, কিন্তু ব্যোমকেশ তখনও ফেরে নাই। আরও ঘণ্টাখানেক পরে ফিরিল। জিজ্ঞাসা করিলাম, গিয়েছিলে কোথায়? সে বলিল, থানায়। দারোগা অমরেশবাবুর সঙ্গে দরকার ছিল। কি দরকার? ভীষণ দরকার। তুমি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো, কাল সকাল সকাল উঠতে হবে। আমার কৌতূহল চরিতার্থ করিবার ইচ্ছা তাহার নাই দেখিয়া আমি উঠিয়া পড়িলাম। আহারে বসিলে সত্যবতী আমার মুখ লক্ষ্য করিয়া বলিল, মুখ গোমড়া কেন? বলিলাম, তোমার পতিদেবতাটি একটি কচ্ছপ। সত্যবতী মুখ টিপিয়া হাসিল। এত জন্তু থাকতে কচ্ছপ কেন? কচ্ছপ কথা কয় না। ব্যাপার বুঝিয়া সত্যবতীর মুখ সহানুভূতিতে পূর্ণ হইয়া উঠিল। সে বলিল, সত্যি বাপু, কি রাগ যে হয়। আচ্ছা, আমাদের না হয় বুদ্ধি একটু কম, তাই বলে কৌতূহল তো কম নয়। তাড়াতাড়ি খাওয়া সারিয়া শুইয়া পড়িলাম। ঘুম ভাঙিল রাত্রি শেষে। ব্যোমকেশ ঠেলা দিয়া ঘুম ভাঙাইয়া দিল। অজিত, ওঠো ওঠো, এখনই বেরোতে হবে। চা প্রস্তুত ছিল। তাড়াতাড়ি গলধকরণ করিয়া ব্যোমকেশের সহিত বাহির হইলাম। রাস্তার আলো তখনও নেভে নাই। ঘুমন্ত নগরকে সহস্র চক্ষু মেলিয়া পাহারা দিতেছে। কোথায় চলিয়াছি তখনও জানি না। কিছু দূর অগ্রসর হইবার পর বুঝিলাম রসময় বাবুর বাড়ির দিকে যাইতেছি। জিজ্ঞাসা করিলাম, শেষ রাতে রসময় বাবুর সঙ্গে কি দরকার? সে বলিল, রসময় বাবুর সঙ্গে দরকার নেই। তবে শেষ রাত্রে বেরোবার দরকার ছিল কি? ছিল, জানোই তো, ওস্তাদের মার শেষ রাত্রে। সোজা কথা বলবে না, কেবল হেয়ালি করবে। ব্যোমকেশ মুচকি হাসিয়া বলিল, রসময় বাবুর দেওয়ালে যে ডাক বাক্স আছে, তার প্রথম ক্লিয়ারেন্সের সময় হচ্ছে 5টা। আর যখন ডাক বাক্স খোলা হবে তখন সেখানে উপস্থিত থাকতে চাই। মাথার মধ্যে দপদপ করিয়া কয়েকটি বাতি জ্বলিয়া উঠিল, কিন্তু অন্ধকার সম্পূর্ণ দূর হইল না। বলিলাম, তাহলে? ব্যোমকেশ হাত তুলিয়া বলিল, ধৈর্য মানো সখা, ধৈর্য মানো। কয়েকটা গলি ঘুজির ভেতর দিয়া চলিবার পর রসময় বাবুর বাড়ির সম্মুখীন হইলাম। গলি যেখানে বড় রাস্তায় মিলিয়াছে সেখানে দুটো লোক প্রচ্ছন্নভাবে দাঁড়াইয়া আছে। ব্যোমকেশ তাহাদের সহিত ফিসফিস করিয়া কথা বলিল। তারপর আমরাও গলির মুখে প্রচ্ছন্ন হইয়া দাঁড়াইলাম। হাত ঘড়িতে দেখিলাম 5টা বাজিতে 10 মিনিট। এখনও রাস্তায় লোক চলাচল আরম্ভ হয় নাই। মাঝে মাঝে সবজি বোঝাই ট্রাক গুরুগম্ভীর শব্দে চলিয়া যাইতেছে। রসময় বাবুর বাড়ির অভ্যন্তর অন্ধকার। সম্মুখস্থ লাইট পোস্ট বন্ধ সদর দরজার ওপর আলো ফেলিয়াছে। দরজার পাশে দেওয়ালে গাঁথা ডাক বাক্সর লাল রং অসংখ্য ইস্তেহারে চাপা পড়িয়া গিয়াছে। ওটা যে ডাক বাক্স তাহা সহসা নজরে পড়ে না। একটি একটি করিয়া মিনিট কাটিতেছে। সঞ্চারমান মিনিটগুলির লঘু পদধ্বনি নিজের বক্ষস্পন্দনে শুনিতে পাইতেছিলাম। 5টা বাজিল। শরীরের স্নায়ু পেশি শক্ত হইয়া উঠিল। লোকটা কখন নিঃশব্দে ডাক বাক্সের সামনে আসিয়া দাঁড়াইয়াছে, যেন ভৌতিক আবির্ভাব। গায়ে খাকি পোশাক, কাঁধে দুটো বড় বড় ঝোলা। ঝোলা দুটা ফুটপাথে নামাইয়া সে পকেট হইতে চাবির গোছা বাহির করিল। তারপর ডাক বাক্সের তালা খুলিতে প্রবৃত্ত হইল। ব্যোমকেশ হাত নাড়িয়া ইশারা করিল। আমরা শিকারীর মতো অগ্রসর হইলাম। গলির মুখ হইতে বাহির হইয়া দেখিলাম রাস্তার 2 দিক হইতে আরও 2 জোড়া লোক আমাদেরই মতো ডাক বাক্সের দিকে অগ্রসর হইতেছে। নিঃসন্দেহে পুলিশের লোক, কিন্তু গায়ে ইউনিফর্ম নাই। লোকটা ডাক বাক্সের কবাট খুলিয়াছে। আমরা গিয়া তাহাকে ঘিরিয়া ধরিলাম। সে ভয়চকিতভাবে ঘাড় ফিরাইয়া আমাদের 8 জনকে দেখিয়া তড়িতে ঘুরিয়া দাঁড়াইল।
ডাক বাক্সের খোলা কবাট পিঠ দিয়া আড়াল করিয়া স্খলিত স্বরে বলিল, কে? কি চাই? ব্যোমকেশ কড়া সুরে বলিল, তোমার নাম ভূতনাথ দাস? তুমি ভোলার বড় ভাই? ভূতনাথ দাসের মুখখানা ভয়ে শীর্ণ বিকৃত হইয়া গেল। চক্ষু দুটা ঠিকরাইয়া বাহির হইবার উপক্রম করিল। সে থরথর কম্পিত কণ্ঠে বলিল, কে? কে আপনারা? অমরেশবাবু হুঙ্কার দেয়া বলিলেন, আমরা পুলিশ। অমরেশবাবু যে দলের মধ্যে আছেন তাহা প্রথম লক্ষ্য করিলাম। তিনি সামনে আসিয়া দৃঢ়ভাবে ভূতনাথের কাঁধে হাত রাখিলেন। অনুভব করিলাম একটু নাটকীয় ভঙ্গিতে ভূতনাথকে ভয় পাওয়াইবার চেষ্টা চলিতেছে। চেষ্টা ফলপ্রসূ হইল। ভূতনাথ একেবারে দিশাহারা হইয়া গেল। হঠাৎ উগ্র তারস্বরে কাঁদিয়া উঠিল, ওরে ভোলা, তুই আমার এ কি সর্বনাশ করলি রে! আমার চাকরি যাবে, আমি যে জেলে যাব রে! সে থামিতেই অমরেশবাবু তাহার কাঁধে একটা ঝাঁকানি দিয়া বলিলেন, কোথায় রেখেছিস চোরাইমাল? বের কর। ভূতনাথ অমরেশবাবুর পায়ের ওপর উপুর হইয়া পড়িল। হুজুর, ও পাপ জিনিস আমি ছুঁইনি, ডাক বাক্সের মধ্যেই আছে। ক্ষণকাল স্তব্ধ হইয়া রহিলাম। পরশু মধ্যরাত্রি হইতে আজ সকাল পর্যন্ত নেকলেস রসময়বাবুর বাড়ির দেয়ালে গাঁথা ডাক বাক্সের মধ্যেই আছে। অমরেশবাবু বলিলেন, বের কর। ভূতনাথ উঠিল, ডাক বাক্সের দিকে ফিরিল। ডাক বাক্সে অনেক চিঠি জমা হইয়াছে। তাহার মধ্যে হাত ঢুকাইয়া বাক্সের পিছন দিকের কোণ হইতে একটি পার্সেল বাহির করিয়া আনিল। সাদা কাপড়ে সেলাই করা ক্রাউন 16 পেজি বইয়ের মতো আকার আয়তন। ভূতনাথ সেটি অমরেশবাবুর হাতে দিয়া কাতর স্বরে বলিল, এই নিন বাবু, ধর্ম জানে এর ভেতরে কি আছে, আমি চোখে দেখিনি। এই সময় রসময়ের সদর দরজা খুলিয়া গেল। লাঠিতে ভর দিয়া রসময় এবং তাহার পিছনে মণিময় ও বধূ। সকলের সদ্য ঘুম ভাঙা চোখে সবিস্ময় উদ্বেগে রসময় বলিল, অমরেশবাবু, ব্যোমকেশবাবু, কি হয়েছে? আমার নেকলেস? ব্যোমকেশ অমরেশবাবুর হাত হইতে প্যাকেট লইয়া রসময়ের হাতে দিল। এই নিন আপনার নেকলেস, খুলে দেখুন। বেলা আন্দাজ 9:30টার সময় আমরা দুজনে আমাদের বসিবার ঘরে চৌকির ওপর মুখোমুখি উপবিষ্ট ছিলাম। সত্যবতীকে আর এক প্রস্থ চায়ের ফরমাস দেওয়া হইয়াছে। নেকলেস পর্বের অন্ত্যেষ্টিক্রিয়া চলিতেছে। ব্যোমকেশ বলিল, অনর্থক হয়রানি। ডাক বাক্সটা দোরের পাশেই আছে, এটা যদি প্রথমে নজর পড়িত তাহলে 5 মিনিটের মধ্যেই সব নিষ্পত্তি হয়ে যেত। কলকাতা শহরে দেওয়ালে গাঁথা অসংখ্য ডাক বাক্স আছে, কিন্তু হঠাৎ চোখে পড়ে না। ডাক বাক্সের রাঙা গায়ে ইস্তেহারের কাগজ জুড়ে তাকে প্রায় অদৃশ্য করে তুলেছে। যারা জানে তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু যারা জানে না তাদের পক্ষে খুঁজে বার করা মুশকিল। প্রথম যখন নেকলেস চুরির বয়ান শুনলাম তখন 3 জনের ওপর সন্দেহ হলো, ভোলা, মণিময় এবং মণিময় স্ত্রী। এদের মধ্যে একজন চোর, কিংবা এমনও হতে পারে যে এই 3 জনের মধ্যে 2 জন শর করে চুরি করেছে। মণিময় এবং ভোলার মধ্যে শর থাকতে পারে, আবার স্বামী স্ত্রীর মধ্যে শর থাকতে পারে। ভোলা এবং মণিময় স্ত্রীর মধ্যে সাজিশ থাকার সম্ভাবনাটা বাদ দেওয়া যায়। কিন্তু চুরি যেই করুক, চোরাইমাল গেল কোথায়? চুরি জানাজানি হওয়ার 1 ঘন্টার মধ্যে পুলিশ এসে বাড়ির দোতলা, তেতলা খানা তল্লাশ করেছিল, কিন্তু বাড়িতে মাল পাওয়া গেল না। একমাত্র ভোলাই দুপুর রাত্রে রাস্তায় নেমেছিল, কিন্তু সে বাড়ির সামনেই দাঁড়িয়েছিল, দূরে যায়নি। অন্য কোনো লোকের সঙ্গে তার দেখাও হয়নি। ভোলা যদি চুরি করে থাকে তবে সে নেকলেস নিয়ে করল কি? মণিময়
এবং তার স্ত্রীর সম্বন্ধে ওই একই প্রশ্ন, তারা গয়নাটা কোথায় লুকিয়ে রাখলো। তিনজনের ওপর সন্দেহ হলেও প্রধান সন্দেহভাজক ব্যক্তি অবশ্যই ভোলা। মণিময় যখন নেকলেস এনে বাবাকে দিল তখন সে উপস্থিত ছিল। কেসের মধ্যে দামি গয়না আছে তা অনুমান করা তার পক্ষে শক্ত নয়। সন্ধ্যের সময় সে গামছা কেনার ছুতো করে বাইরে গিয়েছিল। এইটি তার সবচেয়ে সন্দেহজনক কাজ। সে যদি বাইরের লোকের সঙ্গে সাজিশ করে চুরির মতলব করে থাকে তবে সহকারীকে খবর দিতে যাওয়া তার পক্ষে স্বাভাবিক। কিন্তু সে গয়না চুরি করে সহকারীকে দিল কি করে? তারপর ধরো মণিময়ের কথা। মনে করো মণিময় আর তার স্ত্রীর মধ্যে সাজিশ ছিল। মনে করো রাত্রি 11টার সময় মণিময় ক্লাব থেকে বাড়ি এসেছিল, বাপের দেরাজ থেকে গয়না চুরি করে আবার বেরিয়ে গিয়েছিল। তারপর গয়নাটা কোথাও লুকিয়ে রেখে 11:15টার সময় বাড়ি ফিরে এসেছিল। অসম্ভব নয়, কিন্তু তা যদি হয় তাহলে ভোলা কি জানতে পারতো না? আর জানতে পারলে সে কি চুপ করে থাকতো? এই সময় সত্যবতী চা লইয়া প্রবেশ করিল এবং আমাদের সামনে পেয়ালা রাখিয়া হাসি হাসি মুখে বলিল, এই যে কচ্ছপের মুখে বুলি ফুটেছে দেখছি। ব্যোমকেশ কটমট করিয়া চাহিল, কিন্তু সত্যবতী তাহার রোষ দৃষ্টি সম্পূর্ণ অগ্রাহ্য করিয়া বলিল, বলছো বলো, এখন আমার হাত জোড়া, পরে কিন্তু আবার বলতে হবে। বলিয়া সে চলিয়া গেল। আমরা কিছুক্ষণ নীরবে বসিয়া চা পান করিলাম। কচ্ছপের উপমাটা ব্যোমকেশের পছন্দ হয় নাই, তাহা বুঝিতে কষ্ট হইল না। মনে মনে আমোদ অনুভব করিলাম। এবার সুবিধা পাইলেই তাহাকে কচ্ছপ বলিব। যা হোক, কিছুক্ষণ পরে সে আবার বলিতে আরম্ভ করিল। মণিময় আর বইয়ের ওপর যে সন্দেহ হয়েছিল সেটা স্রেফ সুযোগের কথা ভেবে, মোটিভের কথা তখনও ভাবেনি। মণিময়ের মোটা টাকার দরকার হতে পারে, তার বইয়ের গয়নার প্রতি লোভ থাকতে পারে, কিন্তু ওদের পারিবারিক জীবন যতটা দেখলাম তাতে চুরি করার দরকার আছে বলে তো মনে হয় না। রসময় বাবু স্নেহময় পিতা, স্নেহময় শ্বশুর, ছেলে এবং পুত্রবধূকে তার অদেয় কিছুই নেই। যা চাইলেই পাওয়া যায় তা কেউ চুরি করে না। ভোলার কথা কিন্তু সম্পূর্ণ আলাদা। সুযোগ এবং মোটিভ দুই তার পুরো মাত্রায় আছে। লোকটা ভারী ধূর্ত আর স্থির বুদ্ধি। হয়তো চাকরিতে ঢুকেও অবধি সে চুরির মতলব ছিল এবং মনে মনে প্ল্যান ঠিক করে রেখেছিল। কাল বিকেলবেলা মস্ত দাও মারবার সুযোগ জুটে গেল। বাড়িতে দামি গয়না এসেছে, কিন্তু গিন্নি সিন্দুকের চাবি নিয়ে তীর্থ করতে চলে গেছেন। ভোলার সাজিশ ছিল তার বড় ভাই ভূতনাথের সঙ্গে। ভেবে দেখো কেমন যোগাযোগ। ভূতনাথ পোস্ট অফিসে কাজ করে। তার কাজ হচ্ছে রাস্তার ধারে ডাকবাক্স থেকে চিঠি নিয়ে ঝোলায় ভরে পোস্ট অফিসে পৌঁছে দেওয়া। হালফিল বউবাজার এলাকায় তার কাজ। সকাল বিকেল দুপুরে 3 বার এসে সে ডাকবাক্স পরিষ্কার করে নিয়ে যায়। ভোলা গামছা কেনার ছুতো করে ভূতনাথের কাছে গেল, তাকে বলে এলো সকালবেলা ডাক পরিষ্কার করতে গিয়ে সে ওই বাক্সটার মধ্যে একটা প্যাকেট পাবে, সেটা যেন সে নিয়ে না যায়, ডাক বাক্সতেই রেখে দেয়। তারপর পুলিশের হাঙ্গামা কেটে যাওয়ার পর সেটা বাড়ি নিয়ে যাবে। সাধারণ ডাকবাক্সে প্যাকেট কেউ ফেলে না, তাই প্যাকেট চিনতে কোনো কষ্ট নেই। বিশেষত এই প্যাকেটে সম্ভবত ঠিকানা লেখা থাকবে না। ভূতনাথ লোকটা ভালো মানুষ গোছের, কিন্তু সে লোভে পড়ে গেল। লোভে পাপ, পাপে মৃত্যু। চাকরি তো যাবেই, সম্ভবত শ্রীঘরবাসও হবে। কাল বিকেল পর্যন্ত আমি অন্ধকারে হাতড়াচ্ছিলাম। তারপর যেই দেখলাম মণিময় ডাক বাক্সে চিঠি ফেলছে, অমনি সব পরিষ্কার হয়ে গেল। ভোলা বলেছিল তার এক ভাই পোস্ট অফিসে চাকরি করে। কে চোর, কি করে চুরি করেছে, চোরাই মাল কোথায় আছে, কিছুই অজানা রইল না। ভোলা সিঁড়ি দিয়ে নেমে এসে টুক করে প্যাকেটটা ডাক বাক্সে ফেলে আবার উপরে উঠে গিয়েছিল। হয়তো দরজার সামনে মিনিট খানেক দাঁড়িয়েছিল,
হাফ নেবার জন্য। মণিময় যে ক্লাব থেকে ফেরেনি এবং মণিময়ের বউ যে জানলায় দাঁড়িয়ে স্বামীর পথ চেয়ে আছে তা সে জানত না। আমি যখন ব্যাপার বুঝতে পারলাম তখন শটান অমরেশবাবুর কাছে গেলাম। ভোলার দাদা ভূতনাথ কি কাজ করে পোস্ট অফিসে খবর নিয়ে জানা গেল। তখন বাকি রইল শুধু আসামিদের ফাঁদ পেতে ধরা এবং স্বীকারোক্তি আদায় করা। দরজায় ঠক ঠক শব্দ শুনিয়া দ্বার খুলিলাম। মণিময় দাঁড়াইয়া আছে, হাসি মুখে বলিল, বাবা পাঠালেন। ব্যোমকেশ ভিতর হইতে বলিল, আসুন মণিময় বাবু। মণিময় ভিতরে আসিয়া বসিল। পকেট হইতে একটি ছোট্ট নীল মখমলের কৌটা লইয়া ব্যোমকেশের সম্মুখে রাখিল। বাবা এটি আপনার জন্য পাঠালেন। তিনি নিজেই আসতেন, কিন্তু তার পা। ব্যোমকেশ বলিল, না না, উপযুক্ত ছেলে থাকতে তিনি বুড়ো মানুষ আসবেন কেন? তা নেকলেস পেয়ে তিনি খুশি হয়েছেন? মণিময় হাসিয়া ঘাড় নাড়িল। সে আর বলতে, তিনি আমাকে বলতে বলেছেন এই সামান্য জিনিসটা আপনার প্রতিভার উপযুক্ত নয়, তবু আপনাকে নিতে হবে। কি সামান্য জিনিস? ব্যোমকেশ কৌটা লইয়া খুলিল। একটা মটরের মতো হীরা ঝকঝক করিয়া উঠিল। হীরার আংটি। ব্যোমকেশ আংটিটা সসম্ভ্রম চক্ষে নিরীক্ষণ করিয়া বলিল, ধন্যবাদ। আপনার বাবাকে বলবেন আমি আংটিটা নিলাম। এটাকে দেখে মনে হচ্ছে আমি এর উপযুক্ত নই। চললেন নাকি? চা খেয়ে যাবেন না? মণিময় বলিল, আজ একটু তাড়া আছে, দুপুরের প্লেনে দিল্লি যেতে হবে। ফিরে এসে আরেকদিন আসব, তখন চা খাবো। মণিময় চলিয়া গেল। প্রায় সঙ্গে সঙ্গে ভিতর দিক হইতে সত্যবতী প্রবেশ করিল। বোধহয় পর্দার আড়ালে ছিল। ললিত কণ্ঠে বলিল, দেখি দেখি কি পেলে? ব্যোমকেশ আংটির কৌটা লুকাইয়া ফেলিবার তালে ছিল। আমি কাড়িয়া লইয়া সত্যবতীকে দিলাম। বলিলাম, এই নাও। এটা ব্যোমকেশের প্রতিভার উপযুক্ত নয় এবং ব্যোমকেশও এর উপযুক্ত নয়, সুতরাং এটা তোমার। ব্যোমকেশ বলিল, আরে আরে, এ কি? আংটি দেখিয়া সত্যবতীর চক্ষু আনন্দে বিস্ফারিত হইল। ও মা, হীরের আংটি! ভীষণ দামি আংটি। হীরেটারই দাম 1000 আংটি নিজের আঙ্গুলে পড়িয়া সত্যবতী ঘুরাইয়া ফিরাইয়া দেখিল। কেমন মানিয়েছে বলো দেখি? ওই যা, মাছের ঝোল চড়িয়ে এসেছি, এতক্ষণে বোধহয় পুড়ে ঝুড়ে শেষ হয়ে গেল। সত্যবতী আংটি পরিয়া চকিতে অন্তর্হিতা হইল। ব্যোমকেশ তক্তপোষে এলাইয়া পড়িয়া গভীর নিঃশ্বাস মোচন করিল। বলিল, গহনা কর্মণগতি। বলিলাম, ঠিক কথা, এবং গহনার গতি গৃহিণীর দিকে। এতক্ষণ শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত ব্যোমকেশ বক্সী সমগ্র থেকে মণিমণ্ডন গল্পটি। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টের মাধ্যমে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। হাজির হব আবারও একটি নতুন গল্পের সাথে। ভালো থাকবেন। নমস্কার।